আসসালামু আলাইকুম, অলি স্যারের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 বইয়ের গুরুত্বপূর্ণ সহজ অধ্যায় ফিনান্সিয়াল স্টেটমেন্ট, কোম্পানিজ ফিনান্সিয়াল স্টেটমেন্ট থেকে একটা অঙ্ক করব। লেকচার শিটে 1 নম্বর অঙ্ক অথবা NU 2018। যাদের কাছে লেকচার শিট নাই, NU 2018 সালের অঙ্কটা বের করে করতে পারবে। অবশ্যই লেকচার শিট লাগবে। ফিনান্সিয়াল স্টেটমেন্টস, এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমরা যারা কমার্স থেকে আর কি বিজনেস স্টাডি থেকে পড়ে আসতেছেন, মোটামুটি ক্লাস 9 থেকে এটা করতেছেন। এটার যাত্রা 9 থেকে শুরু হয়েছে, শেষ হবে হলো মাস্টার্স দিয়ে। সব ইয়ারেই, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, সব ইয়ারেই ফিনান্সিয়াল স্টেটমেন্ট রিলেটেড অঙ্ক আছে। তাই এটা বাদ দেওয়ার কোনো ওয়ে নেই। যারা মোটামুটি ভালো পারেন 10-এ 10 পাবেন। এখানে ওয়াই লিমিটেডের অঙ্ক NU 2018 অথবা প্রবলেম 1 বলতেছে প্রেজেন্ট বিলো দ্য ওয়াই লিমিটেড ইনফরমেশন। ওয়াই লিমিটেডের কিছু তথ্য দেয়া আছে। ওয়াই লিমিটেড একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, নিচে 4টা সমন্বয় অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে। রিকোয়ারমেন্টে বলছে ইনকাম স্টেটমেন্ট করে দেখাও, ক্লাসিফাইড ব্যালেন্স শিট করে দেখাও। দুইটা জিনিস করতে বলছে। ইনকাম স্টেটমেন্ট করতে হলে উপরে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, এরপর লিখতে হবে হলো ইনকাম স্টেটমেন্ট করতেছি আমরা। এবং সময়টা লিখে দিতে হবে, ফর দ্য ইয়ার ইন্ডেড। December 2017। দেখি তো পরে ঘর করতে হবে। আমরা ইচ্ছা মতো ঘর করতে পারি, 3টাও করতে পারি, 2টাও করতে পারি। অ্যাকাউন্ট টাইটেল টাকা 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 টাকা। ঘর করা হয়ে গেল। আমরা চেষ্টা করবো সম্পূর্ণ অঙ্কটাই দ্রুত করে ফেলতে। এগুলো একটু বড় হয়, তারপর চেষ্টা করবো। ইনকাম স্টেটমেন্ট করার জন্য আমাদের একটা ছক আছে, সেখানে আমরা জানি ফার্স্টে অপারেটিং ইনকাম লিখতে হবে। মানে পরিচালন মুনাফা। অপারেটিং ইনকামের মাঝে আসে সেলস। সেলসটা ট্রায়াল ব্যালেন্সে দেওয়া থাকবে। সেলস দেওয়া থাকবে ট্রায়াল ব্যালেন্সে। ট্রায়াল ব্যালেন্স আমরা খুঁজে দেখি। আমরা দেখলাম ট্রায়াল ব্যালেন্সের মাঝখানের দিকে সেলসের মান দেওয়া আছে 1,30,000। এটা ফাইনাল ভ্যালু লিখতে হবে সবসময়। যদি এটার সম্বন্ধে কোনো অ্যাডজাস্টমেন্ট, ডিসকাউন্ট, রিটার্ন এরকম কিছু থাকলে 2 নাম্বার করে লিখবো। লিখে ডিসকাউন্ট, রিটার্ন বা অ্যাডজাস্টমেন্ট যোগ বিয়োগ করে ফাইনাল ভ্যালু লিখবো। কিছু নাই যেহেতু সেলসটা সরাসরি ফাইনাল ভ্যালু লিখবো। এরপরে খুঁজবো কস্ট অফ গুডস সোল্ড। এটা অনেক সময় প্রশ্নে দেওয়া থাকে সরাসরি কস্ট অফ গুডস সোল্ড। হ্যাঁ, এই অঙ্কে কস্ট অফ গুডস সোল্ড সরাসরি দেয়াই আছে। আমরা ট্রায়াল ব্যালেন্সের ভিতরে দেখছি 70,000, সেলসের নিচেই দেওয়া আছে। ভিতরে লেখার কারণে রিলেটেড একটা অ্যাডজাস্টমেন্ট আছে। অ্যাডজাস্টমেন্টটা আমরা যে বলতেছে 1 নম্বর অ্যাডজাস্টমেন্ট সমন্বয়। অ্যান ইনভেন্টরি অ্যাকাউন্ট শো 29,000 অফ ইনভেন্টরি অ্যাকচুয়াল অন হ্যান্ড। আমরা গুদামে যে হিসাব করলাম, আমাদের আসলে প্রকৃতপক্ষে 29,000 টাকার মজুদ মাল আছে। 29,000 টাকার মজুদ মাল আছে। এরপরে আমরা দেখতেছি উপরে যে ইনভেন্টরি শব্দটা 30,000 টাকা দেওয়া।
ট্রায়াল ব্যালেন্সে ইনভেন্টরি দেওয়া 30,000, কিন্তু নিচে বলছে আমার ইনভেন্টরি আছে 29,000, তার মানে 1,000 টাকার ইনভেন্টরি আমার হারিয়ে গেছে বা নষ্ট হয়েছে বা চুরি হয়েছে। এতে আমার লাভ হলো না ক্ষতি হলো? অবশ্যই 1,000 টাকার ক্ষতি হলো। এই ক্ষতির ফলে আমার খরচ কি বেড়ে গেছে না? আগে ছিল 70,000 টাকার কস্ট অফ গুডস সোল্ড, এখন 1,000 বেড়ে গেল। তাহলে আমরা যোগ করব ওভার ভ্যালুড অফ ইনভেন্টরি। বেশি দাম লেখা হয়েছে, কয় টাকা ইনভেন্টরি বেশি দাম লেখা হয়েছে? 1,000 টাকা। কীভাবে পেলাম? বাদ দিয়ে 30,000 লিখে রাখছি, আসলে বাস্তবে কত আছে? 29,000। 1,000 টাকা আমার ক্ষতি হয়েছে, বাদ যোগ করলাম 71,000 টাকা হয়ে গেল। সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে যেটা বের হয় সেটার নাম হলো আমাদের গ্রস প্রফিট। এই অঙ্কে একটা মজা আছে, অঙ্কে ভুল হলেও 10-এর মাঝে 6, 7, 8 এরকম নাম্বার পাওয়া সম্ভব। চলে যাচ্ছে এরপরের অঙ্কে। ইয়েতে গ্রস প্রফিট বের করার পরে আমাদের কী করতে হয়? অপারেটিং এক্সপেন্স। টাইটেলগুলোতে ভালো নাম্বার আছে, আপনার টাইটেলগুলো দেওয়ার চেষ্টা করবেন সবসময়। লিখব অপারেটিং এক্সপেন্স। পরিচালন খরচ, এটাকে 2 ভাগে ভাগ করেছে। টাইটেলগুলো কিন্তু দিবেন সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, আর হলো অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এই প্রশ্নে ছোট একটা অঙ্ক 2018-তে আসছে, আপনাদের ভাগ্য ভালো, 20 এরকম ছোট ইনশাল্লাহ আসবে, সহজ প্রশ্ন হবে। গত বছর অনেক কঠিন প্রশ্ন হয়েছিল, এই বছর ইনশাল্লাহ ছোট এবং সহজ প্রশ্ন হবে। এখানে সেলিং এক্সপেন্স কিছু নাই। সেলিং এক্সপেন্স মানে দোকানের সম্পর্কিত খরচ। উদাহরণস্বরূপ শীত থাকলে আপনারা বুঝতে পারতেন, সেখানে লেখা আছে যে দোকানের সম্পর্কিত খরচ হলো ব্যাড ডেট, কমন একটা এক্সপেন্স, অথবা স্টোর এক্সপেন্স, বা আপনার সেলিং বলে দেয় যদি সেরকম কোনো এক্সপেন্স, বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজমেন্ট, এইগুলো এখানে আসবে, না হলে আসবে না। এখানে এই অঙ্কে নাই। তাহলে এরপরে যাবো আমরা টাইটেলে, এই টাইটেলে কোনো টাকা নাই। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড অফিস এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড অফিস। আমাদের এখানে জায়গা নেই, আমরা উপরে করে ফেলি, এটা মুছে। এই অংশ তো আপনাদের উঠানো হয়ে গেছে। গ্রস প্রফিট এখানে লিখে ফেললাম, গ্রস $59,000 টাকা। এখান থেকে সেলিং এক্সপেন্স তো নাই, এখন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বাদ দিয়েছি। এইগুলা কি? দোকানের খরচগুলো তো সেলিং এক্সপেন্স, অফিসের ভিতরে যে খরচগুলো বাকি সবগুলোই সেলিং, এই অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বলা হয়। যেমন আমরা প্রশ্নে দেখতেছি স্যালারি মানে বেতন, স্যালারি প্রশ্নে দেওয়া আছে স্যালারি আপনার 70,000 না 10,000 টাকা। এটা রিলেটেড একটা সমন্বয় আছে, মানে অ্যাডজাস্টমেন্ট বলতেছে 2 নম্বর অ্যাডজাস্টমেন্ট, 2 months অফ স্যালারি ওয়ার আনপেড, 2 মাসের স্যালারি আপনি দেন নাই। তাহলে কয় মাসে দিচ্ছেন? 1 বছরে হলো 12 মাস, 12 মাস 2 মাসে যদি দেন নাই, 2 মাসে দিচ্ছেন 10 মাসের স্যালারি দিচ্ছেন, আর 2 মাসেরটা দেন নাই। 2 মাসটা কীভাবে বের করবো? 10 মাসে যদি 10,000 হয়, তাহলে 2 মাসে কত হবে? 2,000। 10 দিয়ে ভাগ দিব, 2 দিয়ে গুণ হবে, 12,000 টাকা। এরপরে দেখছি আমরা রেন্ট এক্সপেন্স, বাড়ি ভাড়া সরাসরি দেওয়া আছে 11,000, কোনো সমন্বয় নাই, লিখে ফেলবো রেন্ট 10,000।
এরপরে রেন্টের নিচে আর কোনো এক্সপেন্স নাই, সমন্বয় চলে যাচ্ছি। 3 নাম্বার সমন্বয়, চার্জড 5% ডিপ্রিসিয়েশন অন অফিস এক্সপেন্স। অফিস এক্সপেন্সের অবচয় হয়েছে 5%। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স আমি সংক্ষেপে লিখছি, আপনারা কিন্তু পরিকল্পনা সম্পূর্ণ লিখবেন। 5% ধরতে বলছে ইকুইপমেন্টের উপর। 5% ইকুইপমেন্ট আছে আমাদের 25,000 টাকা, সেটার 5% ধরতে হবে। দেখি নি আবার, অফিস ইকুইপমেন্ট না, সরি 90,000 টাকা আছে। 5% অবচয় ধরলাম, 90,000 5% 45,000 টাকা। এরপরে আর কোনো সমন্বয় দেখছি না, আমাদের এইখানে আসার মতো নাই। তাহলে এই 3টা যোগ করে ফাইনাল করে লিখে ফেললাম। টোটাল অপারেটিং এক্সপেন্স চলে আসছে 27,500 টাকা। এই গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্সের যা আছে টোটাল সব বাদ দিলে যে টাকাটা থাকলো 31,500 টাকা, এটার নাম হলো অপারেটিং ইনকাম। অথবা নেট ইনকাম বিফোর ট্যাক্স বা নন ইনকাম ফ্রম অপারেশন, এরকম লিখতে পারি। এখন আমরা এরপরে এখানে কোনো সুদ যদি থাকে, ইন্টারেস্ট এক্সপেন্স, ইন্টারেস্ট রেভিনিউ, এই দুইটা জিনিসকে বলা হয় হলো নন অপারেটিং ইনকাম। এরকম কিছু যদি থাকে সেগুলো যোগ বিয়োগ করব। সুদ দিলে আমার খরচ, সুদটা আমি বাদ দিব, আর সুদ যদি পাই ইন্টারেস্ট রিসিভেবল হয় সেটা যোগ করব। এই অঙ্কে এইসব কিছু নাই। এখন এই অঙ্কে 4 নাম্বার সমন্বয় বলছে মেক প্রভিশন ফর ইনকাম ট্যাক্স 30% অন নেট ইনকাম বিফোর ট্যাক্স। আপনার আছে, সুদ আছে ওই যে 1 নাম্বারে বলছে 10% মর্গেজ পেবল, অর্থাৎ বন্ধকি ঋণ 20,000 টাকা 10%। এটার নাম হলো আদার এক্সপেন্স বা নন অপারেটিং এক্সপেন্স। আদার এক্সপেন্স মানে ইন্টারেস্ট 20,000 টাকার 10% ধরতে হবে। এটা আমরা কই পেলাম? অ্যাডজাস্টমেন্টে থাকবে না, ওটা দেখবেন প্রশ্নে যে কোনো ঋণের কাছে একটা পিছনে একটা পার্সেন্টেজ চিহ্ন দেওয়া থাকে, 10%, 5%, 7%। এটা হলো সুদ। তাহলে এই 20,000 টাকা 10% সুদ আসে 2,000 টাকা। 2,000 টাকা যদি আমি বাদ দিই তাহলে আমার টাকা আসতেছে 29,500 টাকা। এই টাকার নাম হলো নেট ইনকাম বিফোর ট্যাক্স। নেট ইনকাম বিফোর ট্যাক্স। ট্যাক্স দেওয়ার আগে এই টাকাটা মারা গেছে। এখন ট্যাক্স কত দিব এটা আমরা দিচ্ছি। ট্যাক্স দিব হলো প্রশ্নে বলা আছে অ্যাডজাস্টমেন্ট 4-এ মেক প্রভিশন ফর ইনকাম ট্যাক্স অফ 30% অন নেট ইনকাম। ট্যাক্স ধরতে বলছে নেট ইনকামের 30%, তাহলে লিখব প্রভিশন ফর ট্যাক্স। নেট ইনকাম হচ্ছে 29,500 টাকা, এটা 30% আমার ট্যাক্স দিতে হবে সরকারকে, সেই হিসাবে 8,850 টাকা আমার ট্যাক্স। তো নেট ইনকাম বেরিয়ে আসলো, নেট ইনকাম আফটার ট্যাক্স 20,650 টাকা। 20,650 টাকা নেট ইনকাম বিফোর ট্যাক্স। নেট ইনকাম বিফোর ট্যাক্স। এখানে আমাদের সরি আফটার ট্যাক্স, বিফোর তো লিখছি, এটা আফটার ট্যাক্স। আচ্ছা, এই পর্যন্ত মনে হয় সবাই বুঝতে পারছেন। আর এই অঙ্কগুলো মোটামুটি সবাই পারে, কারণ ফার্স্ট ইয়ার থেকেই করে আসতেছি আমরা। এখন বলছে ক্লাসিফাইড ব্যালেন্স শিট করে দেখাও। ব্যালেন্স শিট করার আগে অবশ্যই আমাকে রিটেইন আর্নিংয়ের অংশটা করে নিতে হবে, নাহলে আমরা ব্যালেন্স শিট করতে পারবো না। কারণ আমরা আগের যে ইনকাম স্টেটমেন্ট করছি বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট করছি তখন কিন্তু মালিক থাকতো একজন, তাদের মুনাফাকে ভাগ করার কোনো প্রয়োজন ছিল না।
কোম্পানিতে মালিক আছে অসংখ্য, কোটি কোটি লক্ষ লক্ষ, তাদের তো মুনাফাটা ভাগ করে দিতে হবে নেট ইনকামটা। এখন রিটেন আর্নিং স্টেটমেন্টের তারিখ আগের মতোই হবে, তারিখ আর লিখলাম না। 2 ঘরের টাকার 2টা ঘর লিখতে পারি, 3টা ঘর লিখতে পারি, আমার ইচ্ছা। রিটেন আর্নিং বছরের শুরুতে তারিখ দেওয়া একটা ট্রায়াল ব্যালেন্সের ভিতরে তারিখ দেওয়া একটা রিটেন আর্নিং বা ইনকাম স্টেটমেন্টের ব্যালেন্স দেওয়া থাকে ক্রেডিট পাশে, সেটা হলো আমাদের ওপেনিং রিটেন আর্নিং বলা হবে। এটা আছে হলো প্রশ্নে 50,000 টাকা ক্রেডিট পাশে ট্রায়াল ব্যালেন্স ভিতরে আছে। যোগ এই বছরের নেট ইনকাম হলো যেটা আফটার ট্যাক্স, নেট ইনকাম আফটার ট্যাক্স 20,650 টাকা, যোগ করলাম 70,650। এখান থেকে বাদ দিব হলো যদি ডিভিডেন্ড দেওয়া থাকে তাহলে সেটা বাদ দিতে হবে। আমরা দেখি ট্রায়াল ব্যালেন্সে ডিভিডেন্ড শব্দটা আছে, ডিভিডেন্ডের টাকা দেওয়া আছে 25,000। অর্থ দাঁড়াচ্ছে আপনি টোটাল গত বছরের আয় 50,000, এই বছরে 20,650 টাকা, মোটমাট আপনার 70,650 টাকা আয় হয়েছে। সেখান থেকে মালিকদের দিয়ে দিলেন ডিভিডেন্ড বা লভ্যাংশ দিয়ে দিলেন 25,000। এন্ডিং ব্যালেন্স চলে আসলো 45,650 টাকা। রিটেন আর্নিং (31/12/2017)। এখন আমরা ব্যালেন্স শিট করতে যাব। ব্যালেন্স শিট করতে অবশ্যই আমাদের ফরম্যাটটা মনে রাখতে হবে। সম্পদ 4 ধরনের হয় এবং লাইবিলিটি 4 ধরনের হয়। সম্পদ 4 ধরনের, লাইবিলিটি 4 ধরনের হয়। সেগুলো সাজানোর উপর নাম্বার আছে। অঙ্ক হলো না কিন্তু সাজানোটা হয়ে গেল, তাহলে আপনাদের ভালো একটা নাম্বার পাবেন। প্রথম লিখতে হবে অ্যাসেটস। অ্যাসেটকে আমরা 4 ভাগে ভাগ করছি। প্রথমে ফিক্সড, অথবা প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। এটা প্রশ্নে একটা আছে অফিস ইকুইপমেন্ট। এখানে শুধু স্থায়ী সম্পদগুলো আসবে আমাদের। ব্যালেন্স শিটে আমরা 3টা ঘর করলে আমাদের জন্য সুবিধা হবে। ফিক্সড অ্যাসেটসগুলো বলতে, স্থায়ী সম্পদ বলতে বোঝায় যেগুলো 1 বছরের চেয়ে বেশি দিন স্থায়ী। এখান থেকে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন বাদ দিতে হবে। প্রশ্নে দেখবেন অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ট্রায়াল ব্যালেন্সের ভিতরে 6,000 টাকা আছে, আর অ্যাডজাস্টমেন্টে আমরা বের করছিলাম 4,500 টাকা, অবচয় হয়েছিল 5%। এই দুইটা যোগ করে বাদ দিতে হবে 10,500 টাকা। বাদ দিয়ে দিলে আমাদের থাকতেছে 79,500। একটা ফিক্সড অ্যাসেট আছে, আরও থাকলে এদিকে যোগ বিয়োগ করে ফাইনাল টাকাটা এখানে বসাতে হবে। এরপর আছে ইনভেস্টমেন্ট যদি থাকে, বিনিয়োগ যদি থাকে, এখানে লিখতে হবে। এই অঙ্কে নাই, তাহলে আমরা লিখলাম না। 3 নাম্বার কারেন্ট অ্যাসেটস।
কারেন্ট অ্যাসেটগুলো চলতি সম্পদ। বাকি যা সম্পদগুলো আছে যেগুলো এক বছরের মাঝে বিক্রি করে দিতে হয় বা আরে কমে, সেগুলোকে কারেন্ট অ্যাসেটস বলা হয়। যেমন ধরেন ক্যাশ প্রশ্নে দেওয়া আছে 50,000। এরপর অ্যাকাউন্ট রিসিভেবল প্রশ্নে দেওয়া আছে 45,000। সমন্বয় থাকলে বাদ দিতে হবে, যেমন ব্যাড ডেট যদি থাকে তাহলে বাদ দিতে হবে। মার্চেন্ডাইজ ইনভেন্টরি প্রশ্নে দেওয়া আছে 30,000 টাকা, এর মাঝে 1,000 টাকা পাওয়া যাচ্ছে না, 1,000 বাদ দিলাম, 29,000 টাকা। তাহলে আমাদের এছাড়া কোনো কারেন্ট অ্যাসেট নাই, সবগুলো যোগ করে ফাইনাল ঘরে লিখে ফেললাম। 4 নাম্বারটা গেলে হবে ইনটেনজিবল অ্যাসেটস, যেগুলো অস্পর্শনীয় সম্পদ, যেমন গুডউইল, প্যাটেন্ট, ট্রেডমার্ক, এরকম যে যদি থাকে সেগুলো লিখতে হবে। সবগুলো যোগ করে ফাইনাল করে লিখে ফেললাম 2,03,500 টাকা। এটা আমাদের টোটাল অ্যাসেটস। টোটাল লাইবিলিটি 2,03,500 টাকা যদি হয়ে যায় তাহলে আমাদের অঙ্কটা মিলে যাবে। আমি এটা মুছে ফেলবো, সাইড দিয়ে জন্য লিখে রাখলাম টোটাল অ্যাসেটসটা। টোটাল লাইবিলিটি করার জন্য লাইবিলিটি অ্যান্ড শেয়ার হোল্ডার ইকুইটি লিখব। লাইবিলিটি অ্যান্ড শেয়ার হোল্ডার ইকুইটি। এখানে 4টা আইটেমের আছে। প্রথমে শেয়ার ক্যাপিটাল, যদি অনুমোদিত বা অথরাইজ ক্যাপিটাল দেওয়া থাকে তাহলে লিখতে হবে, এখন তো নাই, যেহেতু আমরা পেইড আপ ক্যাপিটাল দেওয়া আছে। পেইড আপ ক্যাপিটাল যেটা দেওয়া আছে 1 লক্ষ টাকা, ফাইনাল ভ্যালু লিখে ফেললাম। এটা আবার বকেয়া থাকতে পারে, সেটা বাদ দিতে হবে, এরিয়ার থাকতে পারে, আগামী ক্লাসগুলোতে দেখবো ইনশাআল্লাহ। এরপর রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। রিজার্ভ সারপ্লাস কি? সঞ্চয় সমূহ, যে কোনো সঞ্চিতি এখানে আসবে, যেমন জেনারেল রিজার্ভ, অনুকূল রিজার্ভ যে থাকে। আর আমাদের নিট মুনাফা যে বেরিয়েছিল রিটেন আর্নিং, সেই ব্যালেন্সটা এখানে আসবে। একত্রিশ তারিখে একটা ব্যালেন্স বেরিয়েছিল 45,650, এটা আসবে। 3 নাম্বার লং টার্ম লাইবিলিটি। লোন দেখে, লং টার্ম লোন, দীর্ঘমেয়াদী ঋণ, 1 বছরের বেশি সময়ের জন্য যে ঋণটা নেওয়া হয়, যেমন 10% মর্গেজেস, 20,000 টাকা। 4 নাম্বার কারেন্ট লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটি যেটা 1 বছরে যে লাইবিলিটি টাকা দিতে হবে, যেমন অ্যাকাউন্টস পেবল আছে প্রশ্নে 25,000 টাকা। এরপরে ইন্টারেস্ট পেবল, যেটা আমরা সমান 10% বের করছিলাম, যে এটার উপরে 10%, এটার উপরে যে 10% সুদ বের করছিলাম সবার শেষে, এই টাকাটা লিখতে হবে। এরপর ট্যাক্স প্রভিশন বের করছিলাম 8,000, ইনকাম স্টেটমেন্টের ভিতরে 8,850 টাকা, এটা লিখতে হবে। স্যালারিজ পেবল সমন্বয় দেওয়া আছে, স্যালারিজ পেবল দেওয়া আছে 2,000, এটা লিখতে হবে। সবগুলো লাইব্রেরি যোগ করলাম 37,850, সব যোগ করলাম, টোটাল লাইবিলিটি অ্যান্ড অনার ইকুইটি আসলে 2,03,500 টাকা। 2 থেকে মিলে গেলে এই যে মিলছে, তাহলে আপনাদের অঙ্কটা শেষ। আশা রাখি বুঝতে পারছেন। এই চ্যাপ্টারের অঙ্কগুলো একটু বড় বড়, তো আপনাদের প্র্যাকটিস করতে হবে। আমি যে 4-5টা করাই দিব, এগুলো করার পর অনেক প্র্যাকটিস করতে হবে যদি এই চ্যাপ্টারের অঙ্কগুলো আপনাদের আনসার করতে হয়। যে কোনো কোয়েশ্চেন থাকলে এখন করতে পারেন।